বিষয়টা হচ্ছে যে আমরা কোথা থেকে শুরু করতে চাই এবং কোথায় যেতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের স্বপ্নটা বড়ই থাকা উচিত, যে আমরা কিন্তু এভারেস্ট শৃঙ্গে উঠব। সেটা কতটা উঠতে পারবো সেটা পরে, কিন্তু আমরা যদি প্রথম লক্ষ্যমাত্রাই নির্ধারণ করি মানে নিচে, কিন্তু আমার সক্ষমতাও তো দেখতে হবে। সক্ষমতা মানুষ তৈরি করতে পারে, সুতরাং মানুষ পারে না এটা না। তার আগে বলি রিপন ভাই, যে নেতানিয়াহুর উপর এই পুরো আনুপাতিক হারের গণতন্ত্রটা চাপিয়ে দিলেন, এটা বোধহয় ঠিক না। ইসরায়েলে আছে, ইউরোপের অনেক দেশে কিন্তু আছে, জার্মানিতেও আছে, যেখান থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সিস্টেমটার চেয়েও বড় হচ্ছে আমরা সেটা ব্যবহার করি কিভাবে। রিপন ভাই যথার্থই বলছেন যে ৭২ সালের সংবিধান প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ছাড়া অন্য অনেক ক্ষেত্রেই মানবাধিকার বলি, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সবকিছু নাগরিক অধিকার সাংবিধানিক প্রতিষ্ঠানের সুরক্ষিত ছিল, নিবর্তনমূলক আইন ছিল, পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। এখন সেই সংবিধান তো আমরা সেভাবে ব্যবহার করিনি, মানে জনগণের জন্য ব্যবহৃত হয়নি। এখন যে সমস্যা হচ্ছে, আমাদের একটা লক্ষ্যে পৌঁছতে হবে। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, যারা আন্দোলনে অংশীদার ছিলেন, নাগরিক সমাজ এবং বৃহত্তর জনগণ, আমাদের ভাবনাটার মধ্যে এই যে কারিগরি ভাবনাই তো বেশি, এই কমিটি, কমিশন, কোনো অনুচ্ছেদ থাকবে না থাকবে, কিন্তু বৃহত্তর জনগণের কথা আমরা কতটা ভাবি। এই যে 11 মাস চলে 12 মাস চলে যেতে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি অবদান ছিল মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, সাধারণ মানুষের। তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে, বা কী পরিবর্তনের লক্ষ্যে এই সরকার কোনো কর্মসূচি নিয়েছে, অথবা রাজনৈতিক দলগুলো? এই প্রশ্নটি কি আসবে? হ্যাঁ, বলবে যে নির্বাচন হলে তখন তো সবাই তার যার কর্মসূচি নেবে। এখন প্রথমত হচ্ছে যে আমাদের লক্ষ্য, এ কারণে জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাবো, তারা অনেক ধৈর্যের সঙ্গেই কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে, এবং পরস্পর বিরোধী, কেউ কাউকে একে অপরকে দেখতে পারে না এরকম দলও আছে, মত পথ প্রচণ্ড বিরোধী, তারপরও একসঙ্গে বসে একটা জায়গায় আসছে। যেসব সমস্যাগুলো আছে আমি মনে করি এগুলো সমাধান হয়ে যাবে। এরপর কি সবচেয়ে বড় হলো আমরা সবাই সর্বসম্মত হব। রিপন ভাই যদিও বলছে যে একমত হব না, কিন্তু ধরেন একমত হলাম, তারপর একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবো কিনা, এটাই কিন্তু মৌলিক প্রশ্ন। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এখানে কে কতটা ছাড় দিল বা কতটা যুক্ত হলো, তার চেয়েও আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো কিনা। এবং বেশ $1,000,000 কোয়েশ্চেন, সংশয় আছে, সন্দেহ আছে, অস্থিরতা আছে। এই সমাজে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা কাজ করছে, যে হিংসা, বিদ্বেষ, পরস্পরের প্রতি যে মানে কি বলে এক ধরনের ঘৃণা, এটা যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। রাজনৈতিক দলগুলোকে গত এই 24-এর 5 আগস্টের আগের অবস্থায় আসতে হবে। সবাই এক জায়গায় হতে হবে না, কিন্তু একটা ন্যূনতম যে সনদের কথা বলা হচ্ছে, আমি মনে করি সনদেও এত বিস্তৃত না করে যে আগামী 5 বছর রাষ্ট্র কিভাবে চলবে, আগামী 10 বছর, তার চেয়ে হচ্ছে একটা মৌলিক চেতনা, স্বাধীনতার ঘোষণাপত্র, মানে 3 পাতার ঘোষণাপত্র, তার ভিতরে অনেক কিন্তু কিছু আছে। ইতিহাসের বর্ণনা যেমন আছে, আবার কি করতে চায়, কোথায় যেতে চায়। তা আমার মনে হয় যে এই বিতর্কটা শেষ হোক, কারো আপত্তি থাকুক, কিন্তু এমন না হয় যে আমরা এই সনদের সাথে নেই। আর যেমন এনসিপির নেতা বলেছেন যে আমরা সই করব না, এটা কিন্তু একটা বড় মানে খারাপ দৃষ্টান্ত। নির্বাচনের একটা সময়সীমা, রোডম্যাপ তৈরি হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে, তফসিল ঘোষণা করবে, তখন আমরা দেখব যে এটার কি সংকট, কি সামনে কি বিপদ বাধা। প্রথম হচ্ছে নির্বাচনের যে ধোঁয়াশা অবস্থাটা এখনও কাটেনি। প্রধান উপদেষ্টা, সংবাদ মাধ্যমের আমি বরাদ দিয়ে বলছি, প্রধান উপদেষ্টা পতিত স্বৈরাচারের কথা বলছে, আমরা যখনই নির্বাচনের দিকে যাই তারা তৎপর হয়ে ওঠে বা বাধা সৃষ্টি করে। প্রথম কথা হলো যে সরকার তো সেটি সরকারের
গোয়েন্দা বিভাগ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আর পতিত স্বৈরাচার সরকার যারা আওয়ামী লীগের, তাদের মাঠে কোথাও দেখি না। তারা তো এই বাইরে থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধেও কথা হয়, তারাও সরকারের বিরুদ্ধে বলে, অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে বলে বা সেনাবাহিনীর বিরুদ্ধে বলে। এটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কাউকে বাধা দিতে, মানে কেউ এটা রোধ করতে পারছে না। আর সুতরাং আসল সমস্যাটা কি সেখানে, যে যাকে দেখা যায় না, অদৃশ্য বাধা। এখন অদৃশ্য বাধার দিকে আমরা বেশি মনোনিবেশ করছি কিনা, বা ভেতরে যে বাধা আছে, এই ধরনের রাজনৈতিক জুলাই সনদ ব্যাপারে, জুলাই সনদ নিয়ে যদি একটা ঐকমত্য হয়ে যায়, নির্বাচনের সময়সীমা যদি সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, তখন পুরো রাজনীতি এবং পুরো দেশ নির্বাচনমুখী হবে। তখন আর এইসব কোনো সন্দেহ সংশয় থাকবে না। তো সুতরাং আর সরকারের ভিতরে এই মুহূর্তে হয়তো উপদেষ্টারা নির্বাচন নিয়ে বিরূপ কোনো বৈরী কোনো মন্তব্য করছেন না, কিন্তু অনেক উপদেষ্টা নির্বাচন নিয়ে অনেক রকম কথাবার্তা বলছে, যে কারণে জনমনের সংশয়ে দেখা দিয়েছে সত্যি সত্যি এই সরকার নির্বাচন করতে চায় কিনা। এটি তো বুঝেন যে যারা যখন ক্ষমতায় থাকে, আর এই সরকারের মেয়াদ নির্দিষ্ট করা না, যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসছিল 2 বছরের জন্য, এর আগে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এগুলো 3 মাসের জন্য। এখন এই সরকার কতদিন থাকবে? একমাত্র আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার ইতিপূর্বের ভাষণে যে 18 বা 24, আর সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত।